তো শাহরিয়ারের ব্যাপারে আপনি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকলে বলেন, আমি অ্যান্সার গুলো করবো আপনাকে আজকে। উনি দর্শকরা একটু জানুক। হ্যাঁ, নিশ্চয়ই আমরা জানি যে 1971 সালে আসলে আমাদের শাসন কাঠামো ছিল আসলে প্রেসিডেন্সিয়াল, এবং বলা হয় যে বঙ্গবন্ধু ফিরে আসবার পরে তিনি নাকি আসলে কোনো শপথ গ্রহণ করেননি। তিনি যে ক্ষমতায় উপসীন হয়েছেন, তিনি আসলে কোনো শপথ গ্রহণ করেননি, এর কোনো প্রমাণ নেই বা কোথাও এর কোনো নজির নেই, এমনটা উনি বলতে চাচ্ছেন বঙ্গবন্ধুর বিষয়। এইটা নিয়ে এটা কি আসলে সত্য কিনা, কারণ একটু জানতে চাই আপনার কাছ থেকে এই বিষয়ের সত্যতা কতটুকু। দীপা, নজির ও জানবে কিভাবে বলেন? ও তো পড়াশোনা করে নাই, ও তো পড়াশোনা নাই ওর। হ্যাঁ, মাথায় রাখবেন যে মানে ওয়ান বুক রিডার খুব ডেঞ্জারাস। একটা বই জীবনে পড়ে এসেছে, এক বইয়ের পাঠক খুব ভয়ঙ্কর, বা কম জানা কিন্তু বেশি ফলাও করা, এগুলো খুব ভয়ঙ্কর ক্যারেক্টার। সেটা হচ্ছে যে আপনাকে কিরকম কনফিউজ করে দিয়েছে, তাই না? বা অনেককে কনফিউজ করে দিয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধু দেশে ফেরার পরে, তাহলে প্রথমে আমরা একটু পেছনের থেকে আসি। আজকের প্রোগ্রামটা যারা জেনজিরা দেখবে, তরুণরা দেখবে, তারা একটু জানুক, তারাও যাতে অ্যান্সার গুলা করতে পারে। সেটা হলো, সরকার গঠন করলো, বাংলাদেশ হলো, স্বাধীনতার ঘোষণা দিল আপনার 26শে মার্চ ঘোষণা দেওয়ার পরে, এই যে 26শে মার্চ ঘোষণা দিয়েছে, এটা নিয়ে তো দুনিয়ার কথাবার্তা হয়ে থাকে। আই কোয়াইট শিওর যে আজকে মনে হয় না আর এইটা নিয়ে খুব বেশি আলোচনা করা লাগবে। একটা বই দেখাই, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এই বইটা আপনার 1971 সালে এই বইটা লেখা, বাংলাদেশ পাকিস্তান ক্রাইসিস। এটা ডেভিড লোসাক, ইউকের খুব বিখ্যাত একজন সাংবাদিক। তিনি কনফার্ম করেছেন যে তিনি নিজের কানে শুনেছেন ওই যে ওয়্যারলেসে যে তার বার্তা যেটা বারবার বলা হচ্ছিল, ওই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বারবার বলা হচ্ছিল। ইনি এই বইটাকে আবার কনফার্ম করেছে সিদ্দিক সালিক, টিক্কা খানের সহযোগী, তিনিও মেনে নিয়েছেন যে বঙ্গবন্ধুর সারা পৃথিবীতে তো জানেনি, আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে সমস্ত পত্রিকাতে খবরই বের হয়েছে যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর এটা তো সবাই জানি আমরা, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হয়ে 27শে মার্চে কালুরঘাট ঘোষণা পাঠ করেছে। তো এইটাকেও প্রশ্ন করে না যে জিয়াউর রহমান যদি 27 তারিখে স্বাধীনতার ঘোষণা দেয়, মানে তাদের ভাষ্য অনুযায়ী, তাহলে 27 তারিখে আমাদের স্বাধীনতা দিবস না কেন, 26শে মার্চ কেন? এইটার জবাব দেখবেন কেউ দিতে পারবে না, সবাই ভেবাচাকা খেয়ে যায়। আমি একটা কথা বলি, এত সহজ একটা আপনার কাছে একটা নথি আছে, স্বাধীনতার ঘোষণাপত্র, ওইটা আপনি একটু ভালো করে পড়লেই কিন্তু হয়ে যায়, এক পাতার ডকুমেন্ট। আচ্ছা, এবার আসি আপনার প্রশ্নের উত্তরে আসি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে 26শে মার্চ আমরা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলাম। এইটাকে বলে সেলফ ডিটারমিনেশন। আন্তর্জাতিক আইনে স্বাধিকার, মানে নিজের দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে। ঘোষণা দেওয়ার পরে কি হবে? রাষ্ট্র গঠন করার জন্য সরকার লাগবে না? 100%। প্রথমে আপনার সংবিধান রচিত করা হলো। সংবিধানটা কোনটা? আপনি বলতে পারেন যে নিজুম ভাই, আমাদের না সংবিধান হয়েছে 1972 সালে। না, আমাদের প্রথম সংবিধান স্বাধীনতার ঘোষণাপত্র। এটা কি করে? এই তথ্যটা আপনি যদি জানেন, আপনার কাছে ওই যে বলে না যে অ্যালজেব্রা পাটিগণিত করতে গেলে আপনার a+b² +2ab+b² এরকম একটা আমরা পরিমাণে এক সূত্র জানলে আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমাদের প্রথম সংবিধানটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। 10ই এপ্রিল এটা হলো, সরকার গঠনও হয়ে গেল ওই দিন। সরকার শপথ নিল হচ্ছে 17ই এপ্রিল, কুষ্টিয়ার বৈদ্যনাথ তলা, মেহেরপুরের বৈদ্যনাথ তলা। তো ওই মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম তাজউদ্দিন আহমেদ রাখলো মুজিবনগর। এই সরকারের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো, বা রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো বা ঘোষণা করা হলো আপনার কি জানি বলে, সৈয়দ নজরুল ইসলামকে, আমাদের আশরাফুল ইসলাম সাহেবের পিতা। আর প্রধানমন্ত্রী ঘোষণা করা হলো আমাদের সর্বজন শ্রদ্ধেয় তাজউদ্দিন আহমদকে। ঠিক আছে, এইটা ছিল। কিন্তু মানে মাথায় রাখবেন, এইটা একটু মাথায় রাখা দরকার, ছোট ছোট জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে মুক্তিযুদ্ধকালীন সরকার ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম, অর্থাৎ হেড অফ দ্য কান্ট্রি হচ্ছে প্রেসিডেন্ট, উনারই ক্ষমতা। ক্লিয়ার? আচ্ছা, ওই স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা আছে যে আপনি কিভাবে শপথ গ্রহণ করবেন, আপনার রাষ্ট্রপতি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে আপনি কেমনে শপথ নিবেন, ওইটা ওই ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা আছে। মানে আমাদের প্রথম সংবিধানে এটা বলা আছে। ক্লিয়ার?
তো বঙ্গবন্ধু তো নাই, তো বঙ্গবন্ধু যেহেতু নাই তাহলে উনার জায়গাটাতে ভারপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধু বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তো বঙ্গবন্ধু যখন ফেরত আসলেন 10 তারিখে, উনারা ওই রাতেই একটা ছোট একটা মিটিং এর ভেতরে, একেবারে নিজেদের ভেতরে ওই মিটিং এর ভেতরে সিদ্ধান্ত নেওয়া হলো যে উনারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে মানে পাকিস্তান একটা আপনার এই গণতান্ত্রিক ব্যবস্থা, তো ক্যাবিনেট সিস্টেমে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, ক্যাবিনেট সিস্টেমটা কি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপতি থাকে, নির্বাহী বিভাগের প্রধান বা রাষ্ট্র পরিচালনা করবেন হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। ক্লিয়ার? এখন এই সিদ্ধান্ত যখন ওনারা নিয়ে নিলেন, রাষ্ট্র তো তখনও আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলছে, কারণ মুক্তিযুদ্ধের সময় তো আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, তো ওটা তো বাদ করতে হবে। তো প্রথম প্রসিডিউরটা করলেন কি, বঙ্গবন্ধু প্রথমে শপথ নিলেন। কার সামনে শপথ নিলেন? ইউসুফ আলীর সামনে শপথ নিলেন। সেই শপথের প্রমাণ কি, ওই তখন হয়েছে কি, ওনারা দ্রুত হাতে লিখে ফেললেন, মানে শপথের যে কথাগুলো বলা হবে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলাম, এটা উনি নিজে লিখে ফেলেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে পড়ে শোনাই কি লেখা আছে, একটু ভালো হয় জানা দরকার। হ্যাঁ, আমি শেখ মুজিবুর রহমান দৃঢ় প্রত্যয়ের সহিত এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব। আমি সাধ্যানুসারে সংবিধান এবং আইন অনুযায়ী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমার আমার কর্ণধার ও দায়িত্ব, আমি এই শব্দটা পড়তে পারছি না, ও দায়িত্ব সততা ও নিষ্ঠা, যেহেতু হাতে লেখা আর কি, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি রাষ্ট্রপতি হিসেবে আমার কার্যকলাপ অথবা সিদ্ধান্তমূলক আমার ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখিব। আমি সংবিধান অনুসরণ, প্রতিরক্ষণ ও সংরক্ষণ করিব। এখন আপনি আমাকে একটা কথা বলেন, এই সংবিধানটা বঙ্গবন্ধু পাইল কোথায়? আমি সংবিধান অনুসরণ, প্রতিরক্ষণ ও সংরক্ষণ করিব। ওই যে 10 এপ্রিল আমাদের স্বাধীনতা, এই তো বুঝেছেন, প্রমাণ পেয়েছেন। আমি সংবিধান অনুসরণ, প্রতিরক্ষণ ও সংরক্ষণ করিব। ঠিক আছে, এবং আমি কোনরূপে এই শব্দটা আমি পড়তে পারছি না, এটা বঙ্গবন্ধু নিজের হাতে লেখা, অথবা অনুকূল প্রতি অথবা বিদ্বেষ ব্যতি রেখে আইন অনুযায়ী সকল শ্রেণীর লোকের প্রতি ন্যায় বিচার করিব। ঠিক আছে, এটা হচ্ছে 10 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দ, মঙ্গলবারই তো আছে মনে হয়, না মঙ্গলবার না সোমবার, আচ্ছা বারটা পড়তে পারছি না, এটা ক্যালেন্ডার দেখলেই বুঝবেন। 25শে পৌষ 1378 সন, শেখ মুজিবুর রহমান উনার স্বাক্ষর। আর উনার সামনে যেটা পাঠ করা হয়েছে ইউসুফ আলীর সামনে, এই ইউসুফ আলীর সাক্ষাৎকার আজ সোমবার 25শে পৌষ 1378 সন তারিখ 1972 খ্রিস্টাব্দ আমার সম্মুখে শপথ গৃহীত হইল। ঠিক আছে, এই হইতেছে দীপা আপনার শপথ। এখন এই তথ্যটা তো এই লোকের জানা নাই, এই শাহরিয়ারের। হ্যাঁ, এই আরিফকে একটু বলেন, আরিফ হোক আছে এখানে, আমি আশা করি যে আমাদেরই হয়তো বা বয়সে ছোটই হবে, ওরা তরুণ প্রজন্ম, ওরা আজকে জিনিসটা জানলো। আর শুধু আরিফ কেন, আরিফের সাথে আজকে অনেক মানুষ জানলো। তার মানে কি, বঙ্গবন্ধু শপথটা নিলেন, নেওয়ার পর ঠিক পরের দিন উনারা একটা প্রজ্ঞাপন জারি করলেন যে এখন থেকে সরকার ক্যাবিনেট সিস্টেমে চলে যাবে। তো এর মধ্যে আবার হলো কি, প্রধান বিচারপতিও শপথ নিলেন, SM সায়েম নিলেন শপথ। এরপরে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো আবু সাইদ চৌধুরী। সেটা আবার শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি আছে, ভিডিও আছে, আপনি ইন্টারনেটে এখন যদি যান যে বঙ্গবন্ধুর শপথ গ্রহণ, দেখবেন যে সেই শপথ গ্রহণের অনুষ্ঠান আছে, যে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছে। এখন প্রধানমন্ত্রী তো ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করলেন, বঙ্গবন্ধু চলে গেলেন হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে, আর ওদিকে রাষ্ট্রপতি হিসেবে চলে গেলেন হচ্ছে আপনার আবু সাইদ চৌধুরী। আর তখন তাজউদ্দিন আহমদ তখন অন্যান্য দায়িত্ব পেলেন, উনি মনে হয় উনাকে কি ক্যাবিনেট দেওয়া হলো, অর্থ মন্ত্রণালয় মনে দেওয়া হলো, দেখতে হবে কার কোন মন্ত্রণালয় ছিল। এখন তাজউদ্দিন আহমেদের আগের ঘরের, তাজউদ্দিন আহমেদের তো জানেন যে তাজউদ্দিন আহমেদের বিয়ে একটাই, কিন্তু তাজউদ্দিন আহমেদের যে ওয়াইফ জোহরা তাজউদ্দিন,
জোহরা তাজউদ্দিনের বিয়ে হচ্ছে দুইটা। প্রথম বিয়েটা টিকে নাই। প্রথম বিয়ের যে মেয়েটা আছে ওই রিমিনা কি জানো, সব মিথ্যা কথা উল্টাপাল্টা কথাবার্তা লেখে, তার একটা রাগ আছে মনে হয় বঙ্গবন্ধুর উপরে। উপরে ভালো জিনিস দেখায়, যেহেতু বঙ্গবন্ধু তার সরি তাজউদ্দিন আহমেদ তার পিতা না, তাই তার রাগ মানে বাংলাদেশের প্রতি তার একটা রাগ মনে হয় ওই তাজউদ্দিন আহমেদের ওই তার ওয়াইফের আগের ঘরের মেয়ের। সে লিখেছে যে বঙ্গবন্ধু নাকি তাজউদ্দিন আহমেদকে বলছে, এই তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এটা বলে অনেক মকারি করতে শুনেন না আপনি? আচ্ছা, এখন আপনাকে আমি একটা অঙ্ক বোঝাই। অঙ্ক বোঝেন। বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিল মুক্তিযুদ্ধের সময়? নজরুল ইসলাম। এই যে দেখেন পেছন থেকে আমার মেয়ে হাজির। হ্যাঁ, ওই যে দেখেন। আচ্ছা, কে ছিল? বঙ্গবন্ধু ছিল তো, তাই তো? অ্যাক্টিং মূল, হ্যাঁ তিনি ছিলেন। না, অ্যাক্টিং তো নজরুল ইসলাম করেছে, কিন্তু হেড অফ দ্য স্টেট কে ছিল? হেড অফ দ্য স্টেট অবশ্যই শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন। তো উনারা যখন সিদ্ধান্ত নিলেন সবাই মিলে যে এটা প্রধানমন্ত্রী সিস্টেমে যাবে, জাস্ট জিনিসটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হচ্ছে, তাহলে কে হবে প্রধান? কে হবে? বঙ্গবন্ধু। তাহলে এইটা বঙ্গবন্ধুকে বলতে হয় তাজউদ্দিন আহমেদকে, এই তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব, এটা বলতে হয়? আমি আর আপনি ধরেন একটা কোম্পানি খুলেছি, আমি কোম্পানির ডিরেক্টর, আপনি শেয়ার হোল্ডার। এখন ডিরেক্টরের নাম ধরেন চেঞ্জ হয়ে ডিরেক্টর হবে, ধরেন নতুন একটা নাম দিয়েছে ডিরেক্টর। ওটা তো লিটু মজুমদারই হবে। ডিরেক্টর কিন্তু আমি হব। কোনো দরকার নেই। আপনি আমার যুক্তি বুঝেছেন? যে এই যে আমি তথ্যগুলো আপনাকে দিলাম, এগুলো তো জানা টাকা লাগবে। বঙ্গবন্ধু আদৌ কখন শপথ নিয়েছেন, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যে আমাদের প্রথম সংবিধান, হ্যাঁ, তারপরে আপনার অস্থায়ী সংবিধান কাকে বলে, তারপরে এরপরে এসেছে কি শাহরিয়ার প্রশ্ন করেছে যে ওই সংবিধান রচনা করার জন্য তো কোনো ইলেকশন হয়নি, গণপরিষদ তো ইলেকশন হয়নি, এটা বলেছে না? আচ্ছা, স্বাধীনতার ঘোষণাপত্র কবে হয়েছে দীপা? 10 এপ্রিল, 10 এপ্রিল। এটার জন্য ইলেকশন করবে কেমনে? মুক্তিযুদ্ধের সময় ইলেকশন করবে কেন? 1970 সালে তো সংখ্যাগরিষ্ঠ ভাবে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই বিজয়ী ছিল। আপনি বাদ দেন, আপনি 1970 সালে ইলেকশন বাদ দেন। মুক্তিযুদ্ধের সময় আমরা যে সরকার গঠন করেছি, বিপ্লবী সরকার, ওইটার জন্য ইলেকশন করবেন আপনি? এইভাবে রাষ্ট্র গঠিত হয়? ওইটা কেন বলেছে জানেন? কারণ ও জানেই না আমাদের প্রথম সংবিধান যে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। আমার কথা বুঝেছেন? ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এই রাষ্ট্র সম্পর্কে, নখদর্পণে যে নখের উপর দিয়ে থাকতে হবে। আপনি আমাকে প্রশ্ন করবেন, ইনস্ট্যান্ট আপনাকে পাল্টা প্রশ্ন করতে হবে, আমাকে রেফারেন্স দেন, কোত্থেকে পড়েছেন, কি পড়েছেন, দেখান, তথ্য দেন। হ্যাঁ বলেন তো, আরেকবার বলেন তো শুনি। হ্যাঁ, এই তথ্য দেন, বই দেন, কোত্থেকে জেনেছেন, কোন বই পড়েছেন, রেফারেন্স দেন, আনেন। খালি বললেই তো হবে না। আমি আপনাকে এখন মতো যা বলেছি, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করেন তো, আটকান তো, দেখি পারেন কিনা। না দীপা, ফাইজামি না, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করেন, দেখি আরো আমাকে চিপায় ফেলানোর চেষ্টা করেন, দেখেন আমি উত্তর দিতে পারি কিনা। করা যেতেই পারে, আপনাকে এগুলো জানা থাকা লাগবে। আচ্ছা, এরপরে সে কি বলেছে যে বঙ্গবন্ধু বেঈমানি করেছে, বেঈমান বলেছে। কেন বেঈমান বলেছে? বেঈমান বলেছে, দেখেন কি বলবো, এগুলো তো দুঃখের কথা। আপনার আইয়ুব তো ক্ষমতা দখল করে রেখেছে বহুত বছর ধরে। আপনি জানেন যে ইস্কান্দার মির্জা, আপনার জানেন তো যে পাকিস্তান গঠিত হওয়ার পর থেকেই আমাদের এখানে আর কোনোদিন আমরা রাষ্ট্র কিছুই পাই নাই। ওই যে আপনার 54 যুক্ত ফ্রন্টের ইলেকশন হয়েছে, তখন আপনার জিন্না সাহেবের মেয়ে মনে হয় ইলেকশন করেছিল, বঙ্গবন্ধু সেই ক্যাবিনেটের মনে হয় মন্ত্রী ছিলেন, তার পদত্যাগ করলেন তিনি। এরপরে তো আপনার ক্ষমতা দখলই করে ফেললো আপনার জেনারেলরা। তো আইয়ুব খানের পরে যখন ইয়াইয়া ক্ষমতা দখল করলো, ওরা তো ইলেকশন দিচ্ছিল না, শেষ পর্যন্ত ইলেকশন দিতে রাজি হলো। 1970 সালের ডিসেম্বরে ইলেকশন হবে। এর মধ্যে আপনি জানেন যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলো, প্রায় লাখখানিক লোকের উপরে মারা গেল, ইলেকশন পেছালো। তখন যেটা হলো যে এই ইলেকশনের আগে ইয়াইয়া একটা রুলস বেঁধে দিল
যে এটাকে বলে হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও। এই হলো গিয়া তোমার মেইন ছাদ, এর বাইরে তুমি তোমার ম্যানিফেস্টো দিতে পারবা না, বুঝছেন? তো প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল আকাঙ্ক্ষা হলো ইলেকশন। তারা মোটামুটি এই ফ্যাসিস্টদের, এই একনায়কতান্ত্রিক এই জেনারেলদের সমস্ত কিছু মেনে নিয়ে আগে ইলেকশনটাতে আসার জন্য সবই মেনে নিল। শাহরিয়ারের কথা হচ্ছে যে 1970-এর ইলেকশনের আগে এলএফওর কথা দিয়েছিল, মুক্তিযুদ্ধের পরে আর এলএফও মানে নেই। দেখেন বুদ্ধি। তো ওইখানে যদি কারো মাথাতে একটু সামান্য একটা বুদ্ধি থাকতো, আমি তুষারের কথা বাদই দিলাম, আনিস আলমগীর আরো বেটার বলে, বা আজিজ সাহেব আরো একটু বেটার বলে, তুষারের থেকে তো বেটার বলে, কিন্তু ওইখানে একটা মানুষ বললো না যে আচ্ছা ইয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার স্বাধীন বাংলাদেশে মানবে কেন? মানে পাকিস্তানিদের নিয়ম মানে নাই দেখে বঙ্গবন্ধুকে বেঈমান বলছে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো? না, আমি একটু এখানে যুক্ত করি আপনার সাথে নিজাম ভাই। ওর কথা কিন্তু ওদের আদর্শ অনুযায়ী ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে কারণে তো বাংলা ও যখন আপনাকে এগুলো বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি, সে তো আদর্শ ঠিক আছে, পাকিস্তানি বিহারি সব বলবে, হ্যাঁ সে তো এই কথা বলবেই। আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে আপনার এমন কোন সেন্সিবল মানুষ এখানে নাই। এর কারণ হলো পড়ালেখা নাই। এই যে আমি বারবার বলছি পড়ালেখা নাই পড়ালেখা নাই, এর মানে এই না যে আমি অনেক পড়ালেখা করি, না আমি অনেক কম জানি, কিন্তু যতটুকু জানি ঠিকই জানি। কিন্তু প্রশ্ন এটা না আমি কতটুকু জানি আপনি কতটুকু জানি, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখন একটা মানুষ, আপনি তর্কে যাবেন, আপনি জেনে যাবেন না। আপনি যদি তর্কে না যেতেন আপনাকে তো কোনো ব্লেম করতাম না যে ভাই আপনি পারেন না, জান নাই, জানেন। সেটা হচ্ছে যে আপনি এটা প্রায় বলতে শুনেন না যে বিহারীদেরকে আমরা মেরেছি, হঠাৎ করে নতুন একটা বুদ্ধি দেখেন না বের করেছে। আপনাকে আমি জামাতিদের নতুন নতুন বুদ্ধি বের করে দেখি। দেখেন অপরাধীর একটা বড় ধরনের আইন বিজ্ঞান বলে, অপরাধীর একটা, বা সাইকোলজিস্টের সাথে আপনি কথা বলেন শুনবেন, অপরাধী সবসময় তাকে নিজেকে ডিফেন্ড করবে। আমরা যখন ক্রিমিনাল ল পড়েছি আমরা ডিফেন্স পড়েছি। ক্রিমিনাল ল ডিফেন্সটা কি? ইনটক্সিকেশন পড়েছি, ইনসাইটমেন্ট পড়েছি, ডিউরেস পড়েছি। ইনটক্সিকেশনটা কি? আমি আসলে খুনটা করেছি কারণ আমি মদ্যপ ছিলাম, মানে আমি মদের উপর দিয়ে জিনিসটা চালা দিলাম, আমার মাথা কাজ করতেছিল না, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ডিফেন্স। প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়, জামাত বাঁচতে চাবে। আমি জামাত না অভিযোগ করি না, ওদেরকে তো ঘৃণা করবো, অভিযোগ করবো কি? জামাত তো বলবে। এখন দেখেন 14ই ডিসেম্বর আসছে, আপনি শুনবেন যে 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে নাকি ভারতীয় বাহিনী। অথচ তখনকার সময় সিডনির এক প্রখ্যাত সাংবাদিকের দেখবেন আপনি, সেই ভিডিওটা আমি আমার ফেসবুকেও দিয়েছি, নিহতের স্বজন পরিষ্কার করে বলেছে যে কারা মারতে এসেছে নিজের চোখে দেখেছে তারা। এখন ওরা থিওরিটা বের করেছে কি, যেহেতু 3 তারিখে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে তাহলে হত্যা তারাই করেছে, বাংলাদেশ বারুক। চিন্তা করেন কত বুদ্ধি করে বের করেছে, বুদ্ধি মানে আবার বুদ্ধি করে বের করেছে আপা যে 25শে মার্চ আসলে ওনারা মারতো না। মারলো কেন? মেরেছে হচ্ছে যে আমরা বিহারিকে মেরেছি তাই, ওরা রেগে বেগে মেরেছে। ও আচ্ছা, কোনো অভাব নাই দুনিয়াতে। তো এক্সকিউজ বের করেছে, বিহারীদেরকে মেরেছে তাই আমাদেরকে মেরেছে। আচ্ছা বিহারীদেরকে মেরেছে কবে মেরেছে? দেখেন ইত্তেফাকের হচ্ছে এই গণহত্যা কি, বাংলার বুকে এই গণহত্যা বন্ধ করো। এবার কোনা দিয়ে দেখেন, কিছু পড়তে পারেন? কাছে আনা সম্ভব দেখুন ভাই। লাহোরে বিশেষ প্রার্থনা, চট্টগ্রামে 108 জন নিহত। কিসের 108 দেখলেন আপনি? 138 জন। 138 জন, হ্যাঁ 138 জন, হ্যাঁ 138। এটা 6 তারিখের পত্রিকা, 6ই মার্চ, পরের দিন 7ই মার্চ। এই হত্যাকাণ্ডটা বিহারীরা শুরু করেছে পাকিস্তানি মিলিটারির সাথে। 138 জন শুধু চিটাগংয়ে মেরেছে। এর 2 দিন আগের পত্রিকাতে আছে হচ্ছে 33 জনকে মেরেছে খুলনায় বিহারীরা। আর এরা বলতে চাইছে জানা থাকা লাগবে রে ভাই।
আপনার এই তথ্য তো জানা থাকা লাগবে, তাহলে তো আপনি ফাইট করতে পারবেন না। আমাকে এমনি এমনি খোঁচা দিয়েছে, হ্যাঁ আমি বিহারিদেরকে মেরে ফেলেছি। এই বিহারিরা বাংলাদেশকে গণহত্যার উৎসবে মেতেছিল মার্চে। সেই পত্রিকা এইটা ডিফেন্ড করুক, কেউ এসে আমাকে বলুক এটা মিথ্যা, দেখাক আমাকে। এটা তো একটা ইনসিডেন্ট দেখালাম, আমি এখন প্রত্যেক দিনের পত্রিকা পাবলিক করব, দেখাই পাবলিককে জানুয়ারি ফেব্রুয়ারি 70 সালে কি হয়েছে দেখাবো। আমি 70 সালের ইলেকশনের সময় জয় বাংলা কতলকর না জয় বাংলার কতলকর কি লুঙ্গি ছাইরা ধুতি পিন, এরকম কোন একটা স্লোগান আছে। এই এই আপনার বিহারিরাই স্লোগান দিত, হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এটা বলতো বিহারিরা। আচ্ছা, আমার মা পুরান ঢাকাতে ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম কিছুদিন, 7-8 দিন 10 দিন, বিহারিদের ভয়ে প্রত্যেকটা বাসাতে বিহারিরা লুটপাট করেছে। বিখ্যাত মামলা আছে দ্য স্টেট ভার্সেস আক্তার গুন্ডা, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। আপনাকে তো এগুলা জানা থাকা লাগবে, তথ্যগুলা। এই আক্তার গুন্ডার মামলা যে আছে, এটা কয়জন মানুষ জানে দীপা? অনেক কম মানুষই জানে। আপনি আক্তার গুন্ডার নাম শুনেছেন কোনোদিন? আমি আজকে প্রথম শুনলাম। এই আক্তার গুন্ডা নামে যে কোনো একটা লোক এক্সিস্ট করে, আপনি জানতেন? জানতেন না, জানা লাগবে না। আচ্ছা, এখানে একজন লিখেছেন আরিফ আরিফ হক, জুলাই অগাস্টের জঙ্গি হামলার সন্ত্রাসী বেশিরভাগ এই বিহারি ক্যাম্পের। এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, জবাই করেছে। এই যে যতগুলো জবাই, এরা তো কসাই, এদের কিন্তু মেইন পেশা হচ্ছে সেলুন এবং কসাই। হ্যাঁ হ্যাঁ, বিহারিদের একটা অংশ যেগুলো দেখবেন যে আপনার পড়ালেখা করেছে বিভিন্ন জায়গাতে, এই যে ফাহাম আব্দুল সালাম, এদের মতো অনেকগুলো আছে বিভিন্ন জায়গাতে, এরা পড়াশোনা করে আমাদের মধ্যে ঢুকে গেছে। ঢাকা ইউনিভার্সিটি, এরা পরিচয় লুকিয়েছে, এরা বিহারি বলে না। আমি ইস্টার্ন টাওয়ার ইস্কাটনে এরকম 4-5টা ফ্যামিলিকে চিনি বিহারি, বিভিন্ন জায়গাতে বিহারি আছে একেবারে আপনার মতো। এদের নামগুলো দেখবেন, এদের নামগুলো কিরকম হয় জানেন? ওয়াকার, ওয়াসিম, শাবাজ, হ্যাঁ দেখবেন পাকিস্তানি টাইপের নাম হয়। হ্যাঁ, আপনি এই নাম শোনার সাথে সাথে বুঝবেন যে এটা বিহারি। হ্যাঁ, পাকিস্তানি টাইপের নাম। সরি, আমি এটা পাচ্ছি না, আমি এটা নিয়ে একটা ভিডিও যখন দিব তখনই করব আনফরচুনেটলি। বাট আমি আক্তার গুন্ডার কাহিনীটা বলি, তাহলে বুঝবেন আপনি। আক্তার গুন্ডা করাচি পালাচ্ছিল, ওকে বলা হতো ওয়ান অফ দ্য কসাই তারেক, আপনার ওই যে কাদের মোল্লার অন্যতম সহযোগী। আক্তার গুন্ডার মামলা, আক্তার গুন্ডাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ভুল না করে থাকলে। এই আক্তার গুন্ডা ছিল আপনার মিরপুর কালশির অন্যতম বিহারি গুন্ডা, ওর নামই ছিল আক্তার গুন্ডা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আক্তার গুন্ডার সাথে আরো 4-5 জনের নাম এসেছে। সেইখানে ওরা কিভাবে জবাই করে হত্যা করেছে, জবাই করে, এই বিহারি। তারপরে হচ্ছে আপনার ফকিরাপুলের ফিরোজকে দেখাই আপনাকে, এই একটা বই দেখাই আপনাকে, কালকে বের করেছি ফকিরাপুলের ফিরোজের। এই যে এই দেখেন, এই যে এই ফিরোজ, এই মিছিল করছে মুক্তিযুদ্ধের সময়। এই ফিরোজের ভয়ে এলাকা কাঁপত। হ্যাঁ, আমাকে বিহারি হত্যাকাণ্ডের গল্প শোনায়। কালকে চ্যানেল আইয়ের সাইদুর রহমান সাহেবের একটা ভিডিও দিয়েছি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। তার বাবাকে জবাই করে পুঁতে ফেলেছে, মাকে জীবিত অবস্থাতে কবর দিয়েছে, 3 ভাইকে মেডিকেল থেকে নিয়ে এসে জ্যান্ত কবর দিয়েছে, বোনটাকে মেরে ফেলেছে। শুধু একজন মানুষ বেঁচে আছে, সাইদ ভাই। চ্যানেলে এই খবর পড়ে। সাদিম মোহাম্মদের বাবাকে মেরে ফেলেছে বিহারিরা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সাদিম মোহাম্মদকে তো চেনেন? আমি চিনি, আমি দেখেছি সেই ভিডিওটা, আমি দেখেছি। ঢাকা রেসিডেন্সিয়াল আমার বড় ভাই। জি, আপনি এই রক্ত, এই যে আমি আপনাকে আজকে দেখালাম যে 138 জনকে হত্যা, এটা আপনি জানতেন? এখন যদি না জানেন বা আপনার সামনে কেউ যখন বিহারি গণহত্যার এইসব আলতু-ফালতু কথা বলবে, জবাব দিতে আপনি এগুলো পড়ে যেতে হবে না আপনাকে। আমি একটা বিখ্যাত 447 জনকে অন স্পটে মেরে ফেলেছে সৈয়দপুরে। এই হত্যাকাণ্ডের নাম হচ্ছে, এটার একটা বই আছে আমার কাছে, এইটা নিয়ে বই আছে, আমি আপনাকে প্রথমে নামটা শুনাই।
গোলাহাট গণহত্যা, সৈয়দপুরের গোলাহাটে 447 জনকে ভারতে পৌঁছা দিবে বলে ওদেরকে ট্রেনে উঠাইছে প্রথমে। হ্যাঁ আমি জানি, তারপরে মেরে ফেলেছে। মারওয়ারি ছিলেন তারা। হ্যাঁ মেরে ফেলেছে। এখানে অনেকে বলে যে বিহারিরা নাকি আসলে ভারতীয়, তো এখানে আমি একটু আপনি বলতে পারেন তাহলে, আর আমি বলবো না। হ্যাঁ ট্রেনে মেরে ফেলেছে, এটার উপর একটু উপন্যাসও আছে, সেলিনা হোসেনের দি ট্রেন। ওখানে একজন লিখেছেন তার জন্য। শোনেন একটা কথা আমি আপনাকে বলি, আপনাকে আজন্ম এই রাজাকার আলবদররা এই ধরনের তথ্য দিবে, এইটা আপনাকে প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে। একটা মাত্র রাজাকারও যদি বেঁচে থাকে বাংলাদেশে, ও আপনাকে মিথ্যা তথ্য দিয়ে যাবে 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 যাবে। ওইটা নিয়ে আমরা তো এটা জানি যে আসলে এখানে আটকে পড়া পাকিস্তানি একটি গোষ্ঠী হচ্ছে বিহারি। কতটুকু জানেন আপনার দেশ সম্পর্কে, আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে, আপনার সংবিধান? ওরা বলছে যে বঙ্গবন্ধু নাকি দিল্লি থেকে সংবিধান লিখিয়ে নিয়ে এসেছে। আচ্ছা ওরা বলেছে যে কিভাবে দিল্লি থেকে সংবিধান লিখিয়ে নিয়ে এসেছে? ও বলেছে যে বঙ্গবন্ধুকে বেঈমান বলার ক্ষেত্রে বলেছে যে ধর্মনিরপেক্ষতা নীতি নাকি আমরা ভারত থেকে পেয়েছি। আচ্ছা আপনি কি জানেন যে ভারত ধর্মনিরপেক্ষতা নীতি ওদের সংবিধানে কবে ঢুকিয়েছে?